বুলবুল ভাই যখন খুব আকস্মিকভাবে বোর্ডের দায়িত্ব নিলেন, তখন বুলবুল ভাইয়ের কথা ছিল যে, "আমি এখানে একটা টি-20 ইনিংস খেলতে আসছি।" ওই সময় আমি মজা করে বলছিলাম যে, "না, টেস্ট ইনিংস খেললেই হবে। একেবারে কম সময় না ৪-৫ মাস, এই সময় বেশ একটা টেস্ট ইনিংস খেলা যাবে।" এবং আসলেই বুলবুল ভাই সুন্দর একটা টেস্ট ইনিংস খেলতেছেন। দেখেন অনেক সময় অনেক কিছু সমালোচনা করি, ছোটোখাটো ব্যাপারে তো সমালোচনা করব। এই আজকে প্রশংসা করতেছি, কালকেই সমালোচনা করব। এটাই আমাদের কাজ। কিন্তু ওভারঅল যদি দেখি যে ওভারঅল ইনিংসটা কেমন হচ্ছে, মানে একটা ইনিংস তো সবসময় বিউটিফুল শট থাকে না। ফলে যখনই ফাম্বল করে, যখনই বাজে শট করে, তখন আমরা সমালোচনা করব। সেটা ছিল শুরুতে বেশ শেকি ছিল। এটা কিন্তু বুলবুল ভাইয়ের ব্যাটিংয়ের মতোই। বুলবুল ভাই যখন ব্যাটিং করতেন, বুলবুল ভাই বড় ইনিংস খেলতেন, কিন্তু শুরুর দিকে শুরুর ৩০-৩৫ বল বুলবুল ভাই একটু স্ট্রাগল করতেন। এখানেও তাই হলো। শুরুটা একটু স্ট্রাগল করতেছিলেন, এটার বড় কারণ ছিল যে ওনার যে টিম মেম্বাররা তারা আসলে বুলবুল ভাইয়ের যে ফিলোসফি এটা কতটা কাজে লাগাইতে পারতেছিলেন, এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। যাই হোক, কোনো যুক্তি-টুক্তি না দিয়ে শুরুতে ফাম্বল হইছে। কিন্তু এখন আমরা দেখতেছি যে আসলে বিউটিফুল একটা ইনিংসের দিকে বুলবুল ভাই এবং তার টিম আগাচ্ছে। সেই ইনিংসটার এখন আমরা বলতে পারি যে বুলবুল ভাই সেঞ্চুরির কাছাকাছি চলে আসছে। আশা করি এটা ডাবল সেঞ্চুরিতে চলে যাবে। এই সেঞ্চুরির কাছাকাছি কথাটা কেন বললাম? যে সর্বশেষ বোর্ড মিটিংয়ে বুলবুল ভাইরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আমার কাছে মনে হয়েছে যে আসলে সেঞ্চুরির মতোই। একটু দেখতে হবে, কারণ সবকিছু তো মনে রাখতে পারি না। এর আগেই বুলবুল ভাই কতগুলো ভালো সিদ্ধান্ত, আমি বোর্ডের প্রত্যেকটা সিদ্ধান্ত বুলবুল ভাই বলে বলতেছি, তার মানে পুরো ক্রেডিট বুলবুল ভাইকে ঠেলে দিচ্ছি তা আবার কেউ ধরে নিয়েন না। বোর্ড মানে বোর্ড প্রেসিডেন্ট, সেইভাবেই বলতেছি। এর আগে যেমন আমরা কিছু ভালো সিদ্ধান্ত দেখছি যে এবার বিপিএলটা তারা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিতে যাচ্ছেন। খুবই আনন্দের ব্যাপার যে সেজন্য কতগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠান এখানে দরপত্র জমা দিছে। তার ভিতরে এরকম প্রতিষ্ঠানও আছে যাদের আইপিএল করার এক্সপেরিয়েন্স আছে, পিএসএল করার এক্সপেরিয়েন্স আছে। এই জিনিসটা কেন কাজে লাগবে সেটার জন্য আমরা যে লাস্ট মিটিংয়ের সিদ্ধান্তগুলো যখন বলবো তখন বুঝতে পারবেন। আরেকটা বড় সিদ্ধান্ত যেটা হয়েছে যে একটা বায়োমেকানিক ল্যাব করা হচ্ছে। এই দুটো সিদ্ধান্তই এই বোর্ড মিটিংয়ের আগেই আমার কাছে মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যে দুটো আরকি বলতে পারি যে ওই যে টেস্ট ইনিংসের ২ টা ভিত্তি। এখন গত বোর্ড মিটিংয়ে কিছু সিদ্ধান্ত আছে যেগুলোকে আমি বলতেছি যে বোর্ড আসলে বুলবুল ভাইরা আসলে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছায় গেছে। সেই সিদ্ধান্তগুলো কি? এর ভিতরে কিছু আছে ছোট, ছোট সিদ্ধান্ত, যেমন একটা চ্যারিটি আছে। আমাদের ঋতুপর্ণা চাকমা ওর একটা বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভালো। এরকম চ্যারিটি করতে হয় যাদের অনেক টাকা থাকে। আমাদের ক্রিকেট বোর্ডের অনেক টাকা। একটু চ্যারিটি করতে হবে। এর পাশাপাশি একটু খারাপ সিদ্ধান্ত আছে যে এখনো পর্যন্ত বিপিএল এ যে খেলোয়াড়রা পাওনা পায় নাই সেটা ফান্ড থেকে দেওয়া হবে। এই সিদ্ধান্তগুলো আমি পছন্দ করি না। এই সিদ্ধান্তটা আমি কখনো পছন্দ করি না। এটা বোর্ড করে থাকে, কিন্তু এটা আসলে না করে আবার বোর্ডের উপায়ও নাই। কারণ খেলোয়াড়দের তো টাকা দিতে হবে আল্টিমেটলি। কিন্তু আমি চাই যে বোর্ড এতটাই শক্ত হবে যে ওই মালিকদের ধরে এনে টাকাটা আদায় করবে। এটা আসলে হয়ে ওঠে না। তবে সেখানেও একটা ভালো সিদ্ধান্ত আছে যে এই যারা এই কাজগুলো করছে, শুধু বকেয়া রাখছে তা না। যারা এছাড়া ফিক্সিং অমুক-তমুকের সঙ্গে জড়াইছে, প্রত্যেকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছে, সিরিয়াস আইনগত পদক্ষেপ। এটাও বোর্ড সভার সিদ্ধান্ত। তবে সবচেয়ে ভালো যে সিদ্ধান্ত এই বোর্ড সভায় সেটা হচ্ছে বিপিএল এর একটা এক্সপানশন হচ্ছে। বিপিএল এতদিন পর্যন্ত আসলে ৩ টা ভেন্যুতে আটকে ছিল। ঢাকা, চিটাগাং, সিলেট। অ্যাকচুয়ালি আমাদের ক্রিকেটই গত কয়েক বছর, গত ১ দশক ধরে এই ৩ টা ভেন্যুতে আটকে গেছে। এর বাইরে কোথাও বিপিএল হয় না। এটা বিপিএল শুধু নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেটই হয় না। এটা আমাদের জন্য খুব খারাপ। আমরা অনেকদিন ধরে দাবি করতেছি যে বিপিএল আসলে ৮ টা ভেন্যুতেই হওয়া উচিত। যদি আপনি ৮ টা টিম নিয়ে খেলেন, ৮ টা ভেন্যু, ৭ টা টিম নিয়ে খেললে ৭ টা ভেন্যু, মানে হোম অ্যান্ড অ্যাওয়ে হতে হবে। হ্যাঁ, এবছরই বিসিবি হোম অ্যান্ড অ্যাওয়েতে যেতে পারতেছে না মনে হয়। কিন্তু ভেন্যু এক্সপানশন হচ্ছে এবং সেই সংখ্যাটা সম্ভবত ৬ এ পৌঁছায় যাচ্ছে। মানে এক্সিস্টিং ঢাকা, সিলেট, চিটাগাং এটা থাকতেছে। এর পাশাপাশি রাজশাহী, খুলনা এবং বরিশাল। এই ৩ জায়গাতেই বিপিএল এর খেলা হওয়ার সম্ভাবনা। মানে ৬ টা ভেন্যুতে এবার বিপিএল হবে বলে আমরা বুঝতেছি। এর বাইরের ২ টো ভেন্যু কনফার্ম। এটা আমরা কেন বুঝতেছি? কারণ হচ্ছে এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে রাজশাহী এবং বরিশালে নতুন করে উইকেট বানানো হবে শুধু বিপিএলকে মাথায় রেখে। এবং আমি যতদূর জানি, যেটা আমরা সিদ্ধান্তের মধ্যে দেখি নাই, কিন্তু আমি যতদূর জানি ওই জায়গাগুলো অলরেডি এখানকার যিনি গ্রাউন্ড ইনচার্জ
বিসিবির। উনি ঘুরে দেখতেছেন ওখানে ফ্লাড লাইট চেঞ্জ করা অমুক তমুক নানা কিছু হচ্ছে। মানে মিনিমাম ৫টা ভেন্যুতে এবার বিপিএল হতে যাচ্ছে। এবং যখন এটা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি করবে, ইন্টারন্যাশনাল একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি করবে, আপনি জাস্ট চিন্তা করেন। দেশের ৫টা জায়গায় এরকম খেলা হচ্ছে জমজমাট এট এ টাইম। আপনি পুরো দেশে একটা উৎসব দেখতে পাবেন। বিপিএলকে তো আমরা চাই উৎসবের মতো। বিপিএলকে আমি কখনো ঘরোয়া টুর্নামেন্ট বলি না। এবং এই ঘরোয়া টুর্নামেন্টের কথাটায় পরে আসতেছি। যে ঘরোয়া ব্যাপারটায় কিভাবে নজর দিতে হবে। ওইজন্যই আমি বলছি যে আর একটু বুলবুল ভাই, আরেকটু কাজ বাকি আছে। ফলে বিপিএল এর এক্সপানশন আমাদের জন্য একটা বড় ব্যাপার হতে যাচ্ছে। এটা আমাদের শোকেস ইভেন্ট। এখান থেকে আমাদের টাকা কামাইতে হবে। এখান থেকে আমাদের তরুণ খেলোয়াড়রা নানা রকম শিখবে। শেখার চেয়েও বড় কথা হচ্ছে যে এই জিনিসটা আমাদের একটা টি-20 উৎসবে পরিণত হবে, একটা ক্রিকেট উৎসবে পরিণত হবে। এবং আমি সেরকম একটা সময়ের স্বপ্ন দেখি যে এইটার ফলে এই যে ৫ ভেন্যুতে শুরু হবে, যদি ৫ ভেন্যুতে হয়, ৬ ভেন্যুতে হলে ৬ ভেন্যুতে। এই জায়গাগুলোতে আজকে বিপিএল হচ্ছে, কালকে ওই ভেন্যুগুলোতে আপনি দেখবেন যে ওয়ানডে ম্যাচ হচ্ছে। কোনো একটা ওয়ানডে টুর্নামেন্ট হয়তো ন্যাশন ওয়াইড করবে বিসিবি, যেটা ওই ভেন্যুগুলোতেই হবে। ওই ভেন্যুকে কেন্দ্র করে না নানা রকম ক্রিকেট তৎপরতা হবে। আপনি যখন বরিশাল ভেন্যুটা বুঝায় দিবেন মিজান ভাইকে, তখন সে ওখানে নানা রকম তৎপরতা করবে না, শুধু কি বিপিএলের ম্যাচটা করবে? আবার রাজশাহী ভেন্যুটা যখন আরেকটা দলকে বুঝায় দিবেন, রংপুর ভেন্যুটা যখন আরেকটা দলকে বুঝায় দিবেন, প্রত্যেকে এসব তৎপরতা করবে। এগুলো দারুণ একটা রূপ পাবে। ফলে এটা আমি শুধু বিপিএল এর অ্যাসপেক্টে না, আমি বলি আমাদের দেশের ক্রিকেট উৎসবটা ছড়ায় যাওয়ার জন্য এটা খুব বড় সিদ্ধান্ত। এছাড়া আর দুটো সুন্দর সিদ্ধান্ত, খুবই সুন্দর সিদ্ধান্ত হয়েছে। অ্যালেক্স মার্শাল যিনি আকসুর প্রধান ছিলেন, আইসিসি আকসুর প্রধান ছিলেন, অনেক বড় পদে ছিলেন এবং অনেক গুণী মানুষ। উনি সম্প্রতি আইসিসি থেকে রিটায়ার করছেন। আইসিসি থেকে সরে গেছেন। ওনাকে খুব দ্রুত বিসিবি নিয়োগ দিয়ে দিছে। এটা যে কত বড় একটা পদক্ষেপ! আমি ভুলে যাই যে অ্যালেক্স মার্শাল কে, কত যোগ্য, অমুক তমুক এসব দরকার নাই। অ্যালেক্স মার্শালের এক্সপেরিয়েন্সটা দেখেন। সে আইসিসিতে এই কাজটা করে আসছে। এখন আমাদের তো একটা বড় ক্রাইসিস হচ্ছে এই যে ফিক্সিং ইস্যুগুলো। ডোমেস্টিক সব ধরনের ক্রিকেটে, ডিপিএলে, বিপিএলে সব জায়গায় ফিক্সিং ইস্যু একটা বড় ইস্যু না? সেখানে অ্যালেক্স মার্শালের মতো ফিগার যখন আমাদের এখানে বিসিবি আকসু সামলাবে, তার আন্ডারে যারা কাজ করবে, ওরা বাধ্য হবে প্রপার কাজ করতে। ওরা বাধ্য হবে। ফলে এই অ্যালেক্স মার্শালের নিয়োগটাও দুর্দান্ত হয়েছে। একই সঙ্গে টনি হেমিংকে ফিরানো হয়েছে। টনি হেমিংকে টনি হেমিং এখন পৃথিবীর টপ কিউরেটরদের একজন। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং টনি হেমিংয়ের সঙ্গে আমাদের একটা হিস্ট্রি আছে। মাত্র কদিন আগে, বোধহয় বছর ২ আগে টনি হেমিংকে আমরা আনছিলাম। বড় পদে আনি নাই। তখন আমরা তাকে কিউরেটর হিসেবেই আনছিলাম। এনে তাকে আসলে আমরা ইউজই করতে পারিনি। শুধু ইউজ করতে পারি নাই বললে আসলে একটু কমায়া বলা হবে, টনি হেমিংকে আমরা হাত পা বেঁধে রাখছিলাম যে তুমি কাজ করতে পারবা না। তার উপরে কতগুলো অযোগ্য লোককে খবরদারি করতে দিছিলাম। এবং শেষ পর্যন্ত সে সিলেটে যতটুকু কাজ করছিল ওটা সুন্দর করছিল। মিরপুরেও কিছু হাত দিতে চাইছিল, কোথাও হাত দিতে পারে নাই। লোকটাকে আমরা একরকম অপমান করছি, অপদস্থ করছি, হাত পা বেঁধে রাখছি। বেতন দিয়ে মনে হয়েছে পুতুল রাখতে চাইছি। টনি হেমিং এর মতো মানুষ, ওই যে বললাম যে এখন বিশ্বের সেরা কিউরেটরদের একজন, সে তো এই হাত পা বেঁধে রাখা সহ্য করবে না। সে পরে রাগারাগি করে এখান থেকে চলে গেছে এবং যাওয়ার সময় খুব তীব্র একটা কথা বলছিল যে এই দেশটা আসলে কিছু মাফিয়ার হাতে আটকে আছে, ফলে এখানে কেউ কোনোদিন কাজ করতে পারবে না। এখন টনি হেমিংকে আবার ফিরায় আনা হয়েছে এবং এই যে কিউরেটর যে বিভাগটা, কিউরেশন এটার প্রধান করে, আমার ঠিক পদটা মনে পড়তেছে না, ফরগেট ইট, তাকে ওইটা প্রধান করা হয়েছে। যারা তাকে আটকায় রাখতেছিল এর আগের বার, তাদের প্রধান করে আনা হয়েছে। এটা অনেক দিক থেকে তাৎপর্যময়। টনি হেমিং যে মুহূর্তে আবার বাংলাদেশে আসতে রাজি হয়েছে, সেই মুহূর্তে আপনি বুঝবেন যে সে যে মাফিয়া শব্দটা বলছিল, ওই মাফিয়াদের হাত পা কেটে দেওয়া হয়েছে। সেটা কে কাটছে আমি জানি না। সেটা কি সরকার পক্ষ হেল্প করছে? নাকি বুলবুল ভাই নিজেই নীরবে হাত পা কেটে দিছে? আমি জানি না। কিন্তু টনি হেমিং এটা নিশ্চিত না হয়ে আবার বাংলাদেশে পা দেয় নাই। এটা আমি চোখ বুজে বলতে পারি। আমি কিচ্ছু জানি না। কিন্তু বলতে পারি যে টনি হেমিং নিশ্চিতভাবে খোঁজখবর নিচ্ছে তার চ্যানেলে, তার এখানকার পরিচিত লোকজনের কাছে বা বাইরের কোনো জায়গা থেকে, যে এখনো কি ওই মাফিয়া দৌরাত্ম্য আছে বিসিবিতে? থাকলে আমি যাব না ভাই। ওখানে কাজ করতে দেবে না। সে যখন নিশ্চিত হয়েছে যে মাফিয়ারা শেষ, তখন আসছে। এইটা আমাদেরকে সিগনাল দেয় যে বিসিবি তার ভেতরের যে সিন্ডিকেট মাফিয়া, এটাকে অনেকটাই শেষ করতে পারছে। আমি বলবো যে আজকে যে বলতেছি বুলবুলের সেঞ্চুরির কাছাকাছি চলে গেছে, তার সবচেয়ে বড় ইঙ্গিত পেলাম এই টনি হেমিং আসায়।
টনি হেমিং এই মাফিয়াতন্ত্র থাকতে আসতো না, জীবনেও আসতো না। ফলে মোটামুটি এই ছিল সিদ্ধান্তগুলো আমি যেটা বললাম যে কম বেশি সবগুলো সিদ্ধান্ত খুব সুন্দর। কয়েকটা সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের একদম বাঁক ঘুরায় দেওয়া সিদ্ধান্ত। এখন দেখেন বুলবুল ভাই যেদিন দায়িত্ব নিয়ে বলল যে সে টি-20 ইনিংস খেলতে চায়। ওকে তার মতো এটা টি-20 ইনিংসই দেখলাম। সেই টি-20 ইনিংসটার মানে কি? মানে হচ্ছে সে প্রতিটা মাইলস্টোনে এমন কিছু করবে যেটা বাংলাদেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদে একটা বীজ বপন করে যাবে। এই ৪-৫ মাসে বুলবুল ভাইয়ের পক্ষে তো বাংলাদেশের ক্রিকেটকে ক্রিকেট অস্ট্রেলিয়াও বানানো সম্ভব না, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডও বানানো সম্ভব না, কিচ্ছু করা সম্ভব না। এই ৪-৫ মাসে বুলবুল ভাই কিচ্ছু করতে পারবে না। তাহলে এই টি-20 ইনিংসটার অর্থ কী? এই যে একটা কাজ শুরু করতেছে। এখন আপনি যদি কালকে সবচেয়ে খারাপ লোকটারও এখানে এসে বসান, সে কিন্তু এই কাজগুলো বন্ধ করতে পারবে না। বন্ধ করলে অন্তত পাবলিকের কাছে জবাবদিহি করতে হবে। কালকে ধরেন এখানে আমাকে আপনি সভাপতি চেয়ারে বসায় দিলেন। আমি টনি হেমিংরে বাদ দিয়ে দিলাম বা অ্যালেক্স মার্শালরে বাদ দিয়ে দিলাম বা বললাম ৫ ভেন্যুতে বিপিএল আর হবে না বা এই যে সিদ্ধান্তগুলো বা এই যে বিপিএলের খারাপ লোকেদের বিপক্ষে আইনি পদক্ষেপ নেওয়া, ওই মামলাটা স্টপ করে দিলাম। এর কোনোটা কেউ করার সাহস পাবে? পাবে না। আর যেই হোক দেশে মানুষ আছে তো, মানুষ রাস্তায় নেমে যাবে। মানুষ গিয়ে মিরপুরের গেটে বসে থাকবে যে এত বড় পদক্ষেপগুলো বন্ধ করে দিলেন কেন? কেউ শুরু করে না বলে এগুলো হচ্ছিল না। এই কারণে বুলবুলের কাছে এখন আশা করতেছি যে আরেকটু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা বড় একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামো। এইটা আমাদের এখন সবচেয়ে প্রয়োজনীয় জায়গা। হ্যাঁ, এই জায়গায় বুলবুল ভাই অলরেডি হাত দিচ্ছে। আঞ্চলিক ক্রিকেট সংস্থা কতগুলোকে অলরেডি ক্ষমতায়ন করছে। বিসিবির আরও ২ টো অফিস চালু হয়েছে। না, এটা যথেষ্ট না। আমি দেখতে চাই ঢাকা ছাড়া বাকি ৭ বিভাগে নিজেদের আঞ্চলিক ক্রিকেট সংস্থা কাজ শুরু করে দিছে। মানে কাজ শুরু করতে হয়তো বুলবুলের জামানা শেষ হয়ে যাবে। কোনো সমস্যা নেই। ওখানে অফিস নিয়ে ফেলেন, ঘোষণা করে দেন কে ওখানকার ক্রিকেট সংস্থার প্রধান হচ্ছে অমুক তমুক, কাঠামো ঘোষণা করে দেন। এবং আমাদের যে ঘরোয়া ক্রিকেট কাঠামো, শুধু ফার্স্ট ক্লাসের কথা বলতেছি না। ফার্স্ট ক্লাস তো সবার আগে ফার্স্ট ক্লাসকে ঠিক করতে হবে। ফার্স্ট ক্লাস কীরকম হবে, সুযোগ সুবিধা কী হবে, উইকেটের মান কেমন হবে, ইচ অ্যান্ড এভরিথিং এর ম্যাপটা করে ফেলতে হবে এখনই। এইটা হচ্ছে হাই টাইম। বুলবুল ভাই এটা করতে না পারলে আর কেউ পারবে না। কোনোদিন আর এটা হবে না। এগুলো করতে হবে, পাশাপাশি প্রচুর টুর্নামেন্ট চালু করতে হবে। দেখেন আমাদের এখানে ঘরোয়া টুর্নামেন্ট বলে প্রায় কিছুই নাই। আমরা যেগুলোরে ঘরোয়া টুর্নামেন্ট ভাবি, এগুলো আমাদের কনসেপশনের সমস্যা আছে। বিপিএল বা এই যে বিসিএল হয় ফ্রাঞ্চাইজি ৪ দিনের টুর্নামেন্ট, এগুলো ঘরোয়া টুর্নামেন্ট না, এগুলো শোকেস ইভেন্ট। আমাদেরকে রিয়েল ঘরোয়া টুর্নামেন্ট বাড়াইতে হবে। আমাদের একটা মাত্র ওয়ানডে টুর্নামেন্ট হয় ডোমেস্টিকে, সেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। কেন আপনার শুধু রাজধানী ভিত্তিক একটা ডোমেস্টিক টুর্নামেন্ট হবে? এটা তো হওয়ার কথা না। একটা ন্যাশন ওয়াইড ওয়ানডে টুর্নামেন্ট হতে হবে। সেটা এনসিএল এর পার্ট হইতে পারে, নানাভাবে হইতে পারে, এটা হতেই হবে। সেই সঙ্গে ফার্স্ট ক্লাস মানে লঙ্গার ভার্সন টুর্নামেন্টের সংখ্যা বাড়াইতে হবে। সেটা কীভাবে বাড়বে? সেগুলো বাড়বে হচ্ছে আপনি যখন এই যে বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলোকে চালু করবেন, প্রত্যেক বিভাগীয় ক্রিকেট সংস্থার একটা করে কেপিআই থাকবে। যে তোমার কাজ হচ্ছে তোমার বিভাগে একটা লঙ্গার ভার্সন টুর্নামেন্ট, সেটা ৩ দিনের হতে পারে, একটা ওয়ানডে টুর্নামেন্ট, একটা টি-20 টুর্নামেন্ট। এটা তোমাকে প্রতি বছর করতেই হবে। এই কাজটাই শুধু যদি করা যায়, একদিকে ফার্স্ট ক্লাস ক্রিকেটের কাঠামো ঠিক করা, আর হচ্ছে বিভাগগুলোকে দায়িত্ব দেওয়া যে প্রত্যেকের এই ৩টা করে টুর্নামেন্ট করতে হবে। দেখেন তাহলে কই যায়? শুধু এই একটা স্টেপ যদি নেয়, ওই যে বলতেছে বুলবুল ভাই আর একটু, এই একটা কাজ যদি করা যায় যে ৮টা বিভাগকে যদি বাধ্য করা যায় প্রত্যেকে ৩টা করে টুর্নামেন্ট করবে, তার মানে দেশে ৩ × ২৪টা টুর্নামেন্ট বাড়বে। আরও ৮টা লঙ্গার ভার্সন টুর্নামেন্ট হবে, ৮টা ওয়ানডে টুর্নামেন্ট হবে, ৮টা টি-20 টুর্নামেন্ট হবে। আপনি চিন্তা করতে পারতেছেন যে দেশের খেলাধুলাটা, ক্রিকেটটা রাতারাতি কোথায় চলে যাবে? রেজাল্ট হয়তো রাতারাতি আসবে না। আমি রেজাল্ট নিয়ে খুব একটা ভাবি না। রেজাল্ট কবে আসবে এটা অনেক সময় লাগবে। এগুলো হচ্ছে লম্বা প্রসেস। একটা মেশিন রান করতেছে বুলবুল ভাই। এটা অনেক দিন ধরে পড়ে আছে মেশিন, অনেক দাম দিয়ে কেনা মেশিন, অনেক কষ্ট করে কেনা মেশিন আমাদের ক্রিকেট মেশিনটা। মেশিনটা পড়ে জং ধরে গেছে। সেই জিনিসটা তেল দিয়ে সে এখন এই যে জেনারেটর যেভাবে স্টার্ট দিত আগে, ওইটা করতেছে। এই স্টার্টটা যদি একবার দেওয়া যায়, এরপরে সবচেয়ে খারাপ লোকটারে ওই চেয়ারে এনে বসালে, যেটা আগেও বলছি, এটা আর বদলাতে পারবে না। জীবনেও এটা কারো পক্ষে আর সম্ভব না এই বাংলাদেশে এরকম একটা স্ট্রাকচার ভেঙে দেওয়া। শুরু কেউ করবে না, শুরু করতে চাইবে না, শুরু করলেই ভেজাল।
এই জন্য শুরু হয় না, কাজও হয় না। বুলবুল ভাই যদি এটা শুরু করে ফেলে, এটা বন্ধ হবে না। ফলে বুলবুল ভাই এখন ওই আর একটু এই পুশটা দেন, আর ২-৩ মাস আছে। এই ২-৩ মাসে এই ডোমেস্টিক স্ট্রাকচারটা ঠিক করে ফেলতে পারলে আমি মনে করি যে আপনাকে আমি এই যে টি-20 সেঞ্চুরির কথা বলছিলেন, একদমই না। আমি আপনাকে টেস্টে ট্রিপল সেঞ্চুরির মার্ক দিয়ে দিব। আপনার ট্রিপল সেঞ্চুরির তো একটা গোল আছেই। ট্রিপল সেঞ্চুরি হয়ে যাবে। আপনার জন্য শুভেচ্ছা বুলবুল ভাই। ক্রিকেটের জন্য শুভেচ্ছা, পুরো বাংলাদেশের জন্য শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।